The learners, good evening to all of you. How are you? আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন Fine too, thank you very much. And thank you for joining the live class that we are taking instead of the missed class which we missed on 21st February due to the International Mother Language Day, 21 February. On that day, we celebrated a cultural program. And we celebrated the day with a cultural program on behalf of the Department of English. So did you watch the program? প্রোগ্রামটা কি দেখেছিলেন? জি স্যার দেখি ওকে, সো আজকে আমার স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? এখানে আমি যে চেঞ্জ করছি। স্যার চেঞ্জ দেখাচ্ছে না একটা স্লাইডই স্টিল হয়ে আছে আচ্ছা আচ্ছা, আমি আবার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে চেঞ্জটা? জি স্যার এখন দেখা যাচ্ছে Okay, that's fine. So our planned lesson today is Ode to Autumn, another ode or poem by John Keats, lyrical poem which is called Ode. Okay, so me, Faisal Ahmed, with you throughout the whole lecture from the beginning to the end. Faculty member, Department of English, World University of Bangladesh. So first of all, we will go to the text, then analysis. Okay, and before that, we're gonna know about the poem. Okay, so Ode to Autumn is written by romantic poet John Keats, which is considered his final work. I mean, এই কবিতাটাই উনি তার যত কবিতা লিখেছেন তার শেষে, মানে তার জীবনের যতদিন বেঁচে ছিলেন শেষ পর্যায়ের কবিতা আর কি। এবং এই কবিতাটা পাবলিশ হয়েছিল তার একটা কাব্যগ্রন্থে ওকিস 1819 ওডস। This ode was composed in September 1819 and published in the very next year, 1820. The poem is divided into 3 stanzas with 11 lines in each of it. So এই কবিতাটা আছে 3টা স্ট্যানজা, কবিতার প্যারাগ্রাফকে স্ট্যানজা বলা হয়, এবং প্রতিটা স্ট্যানজাতে 11 লাইন করে, তার মানে 33 লাইন, 3 times 11, 33 lines. So the whole poem comprises of 33 lines. It describes a journey through the season from late crop maturation to harvest and the last days of October as winter approaches. So এই সময়টা আমরা দেখতে পাচ্ছি কবিতার টাইটেল অটাম নিয়ে, মানে ঋতু আর কি, একটা শরৎকাল, যে শরৎকালে অনেকটা কালারফুল হয়ে যায় প্রকৃতি, ইউরোপের প্রকৃতি। ওকে, গাছের পাতা থেকে শুরু করে সবকিছু কালারফুল হয়ে যায়। সো এবং ফসল সাধারণত ফসল যখন হারভেস্টিং এর সিজন হয়, মানে ফসল কাটার সময় হয়, ফসলটা পেকে যায় এবং সেটা উঠানোর একটা সময় হয়, এরকম একটা সময়, এবং তারপর পরই শীত আসবে এমন একটা সময় আর কি। শীত আসে একটা পর্যায়ে অক্টোবর সময়, অক্টোবর মাসের দিকে। ওকে, সো ওই সময়টাকে উনি এই কবিতাতে প্রেইজ করেছেন, মানে খুবই চমৎকার একটা ঋতু, যেটা উনি আকাঙ্ক্ষা করেছেন যেন চিরজীবন থাকে, এমনই এরকম সুন্দর থাকে, মানে এরকম সুন্দরটা উনি আকাঙ্ক্ষা করেছেন। স্পিকার, এই কবিতার স্পিকার বা আমরা বলতে পারি জন কিটস। সো এখানে আমরা দেখি টেক্সট, হয়তো আপনারা সবাই পড়েছেন এটা অলরেডি, আমি লেকচার মেটেরিয়ালস আপলোড দিয়েছি। সো আমরা এখানে দেখি, season of mist and mellow fruitfulness, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatchips run, to bend with apples the most cottage trees and fill all fruit with ripeness to the core, to soil the gird
and plumb the hazel shells with the sweet kernel to set budding more and still more later flowers for the bees until they think warm days will never cease, for summer has overbrimmed their clammy cells. এই হচ্ছে প্রথম স্ট্যান্জা কবিতা। সো আমরা এবার এটা অ্যানালাইসিসে চলে যাই। আমি এখন নতুন একটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? ওকে, সো এখানে আমরা এই যে কবিতার প্রথম স্ট্যান্জা 11 লাইন পর্যন্ত, 1 থেকে 11, হ্যাঁ। সো এখানে কিছুটা সিম্পল ইংলিশে ইন্টারপ্রিটেশন দেওয়া আছে এখানে। সো আমরা দেখি। তো এই ঋতুটাকে উনি বলেছেন মিস্ট, মানে কুয়াশা, এবং মেলো ফ্রুটফুলনেস। ওকে, সো অটাম দ্য সিজন অ্যাসোসিয়েটেড উইথ মিস্ট এন্ড দ্য জেনারেল সেন্স অফ কাম অ্যাবান্ডেন্স। মানে সব একটা স্থিরতা, নীরবতা কাজ করে এই সময়। কুয়াশা থাকে, শিশির বিন্দু থাকে। ইউ আর an intimate friend of the sun, মানে এটা যেন একটা সূর্যের একটা ঘনিষ্ঠ বন্ধু। মানে ইউরোপে সাধারণত সূর্যটা খুব কম দেখা যায়, যার কারণে যে সময় দেখা যায় ওই সময়টা আসলে ওরা অনেক বেশি আনন্দের বা ভালো লাগার সময় হয়ে যায়। So whose heat and light helps all these fruits and vegetables grow. Okay, so mellow fruitfulness এখানে যে ফলের কথা বলছে আর কি, সবজি, ফল ইত্যাদি তখন আর কি ফলন হয়, হারভেস্টিং এর সিজন হয়। So close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatch keeps run. So you work closely with the sun to make the, তার মানে সূর্যের আলোর দরকার হয়, পানির দরকার হয়, তাই না? এগুলো যখন পর্যাপ্ত পরিমাণে নেচার পায় তখন মাটি থেকে যে ফল, ফসল বা উদ্ভিদ সেগুলো থেকে কি নানা ধরনের ফুল, ফল ব্লজম করে, তাই না? তো সেটার কথাই বলছে আর কি। সো সূর্য যেন এখানে একটা অংশীদার হিসেবে কাজ করে। ইউ ওয়ার্ক ক্লোজলি, এখানে ইউ দ্বারা সূর্যকে বোঝাচ্ছে। ইউ ওয়ার্ক ক্লোজলি উইথ, সরি, এখানে অটামকে অ্যাড্রেস করে বলছে, ইউ ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য সান টু মেক লটস অফ ফ্রুট গ্রো অন দ্য ভাইনস দ্যাট র্যাপ অ্যারাউন্ড দ্য রুফ edges of the farmhouses. So ফার্ম হাউসের ছাদের চারপাশে বা কিনারায় ধার দিয়ে, হ্যাঁ, লতা পাতা গুল্ম সব, যেমন যে আঙ্গুরের ফলটা যেমন দেখা যায়, হ্যাঁ। এরপর এখানে আছে যে you work to make so much fruit grow that it weighs down the branches of the mossy apple trees that grow outside the farmhouses. Together you and the sun make every fruit completely ripe. সেখানে উদাহরণস্বরূপ উনি অ্যাপল ফ্রুটের কথা বলেছে, তারপরে যে ব্রাঞ্চ বা শাখায় ঝুলে থাকে এমন লতা পাতা থেকে যেমন আঙ্গুর ফল বা অন্যান্য ফল, সেগুলোর কথা বলছেন, হ্যাঁ, ফার্ম হাউসের ভিতরে এবং বাইরে সব জায়গাতে। এবং বলছে যে ইউ অ্যান্ড দ্য সান মেক এভরি ফ্রুট কমপ্লিটলি রাইপ, অর্থাৎ এই অটাম সিজনটা তুমি এবং সূর্য মিলে, দুই মিলে যেন এই ফলগুলোকে পরিপূর্ণরূপে মানে পাকিয়ে ফেলো আর কি, অর্থাৎ খাওয়ার উপযোগী করো। You make gourds, soil and hazel shells grow fat with a sweet nut inside. ওকে, সো এখানে ওই যে নাট, বিভিন্ন ধরনের হ্যাজেল নাটের কথা বলছে। তারপরে হচ্ছে গোর্ডস, বিভিন্ন ধরনের যে লাউ জাতীয় সবজি আর কি, লম্বা কিছু টাইপের যে সবজি আছে ওগুলো লাউ প্রজাতির আর কি, ওগুলোকে গোর্ডস বলে। ওকে, so you make the flowers grow new buds and keep growing more. এই যে প্রথম এখানে ফল সবজির কথা বলেছে, তারপর বলছে ফ্লাওয়ার, ফুলের কথা বলছে। And when these buds bloom,
When these birds bloom, bees gather the flowers pollen. তো যখন এই ফুলের পরিপক্ক হয় ফুলগুলো, তখন সেখান থেকে মৌমাছি আসে, সেই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে। যেমন আমাদের দেশে ওই যে বিভিন্ন ফুল থেকে যেরকম মৌমাছি মধু সংগ্রহ করে, তো ইউরোপে শরৎকালে সাধারণত এই ফুলগুলো ফোটে এবং তখন মৌমাছিগুলো মধু সংগ্রহ করে ফুল থেকে। সো আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হচ্ছে, তো যাই হোক, তো সবাই আপনাদের নামের পাশে রোল নাম্বার আর ব্যাচ নাম্বারটা লিখে রাখবেন, ওকে, যাতে করে জুমে ডিসপ্লেতে দেখা যায়। আপনাদের যে লাইভ ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলো নেওয়া হবে এবং সেই অনুযায়ী এগুলো বিবেচনা করা হবে, ওকে। তো সবাই আপনাদের এই জুম মিটিং এ যাতে এন্ট্রান্সে যে ডিসপ্লে নেমটা, সেটা যাতে আপনাদের নেমের সাথে রোল নাম্বার এবং ব্যাচ নেমটা থাকে। যেমন এখানে একজন আছে, যেমন ফারজিয়া, তানজিম, তারপরে রাকিবুল, শিহাব, তারপরে শামা, ওদের রোল নাম্বার এবং ব্যাচ দেওয়া আছে। তো বাকিরাও এভাবে করে নেবেন, ঠিক আছে? ওকে, হু হ্যাজন্ট নোটিসড ইউ, অটামকে অ্যাড্রেস করে বলছেন এখানে স্পিকার, যে তোমাকে লক্ষ্য করেনি। অটাম ইন দ্য প্লেসেস হোয়ার ইউর বাউন্টি স্কিপড, মানে যেখানে তোমার সৌন্দর্যের এই অবারিত সৌন্দর্যকে ধারণ করা হয় বা রাখা হয়, ওকে, যে যে এই জিনিসটা দেখেনি তার কথা বলছে আর কি। মানে কে দেখেনি আর কি। এখানে আসলে একটা রিটোরিক্যাল কোশ্চেন, অলংকৃত একটা প্রশ্ন, যেটা আসলে উত্তর এক্সপেক্ট করা হয় না, বরং উত্তর এখানে দেওয়াই থাকে। মানে শরতের সৌন্দর্যটা আসলে সবাই দেখে, তাই না? ওইটার জন্য বলছে এখানে কে আসলে তোমার এই সৌন্দর্যটা দেখে না, এমন কি কেউ আছে? নাই। Any person who finds themselves wandering about is likely to find you sitting lazily on the floor of the building where grain is stored, and notice your hair lifted by a light wind that separates strands of hair in the same way a harvester might separate the components of a grain of wheat. So এখানে এমন সুন্দর করে বলছে আর কি, অর্থাৎ কোনো গায়ের বালিকা শহরে ছাদের উপরে সব চুলগুলোকে যেভাবে এলিয়ে দেয় এক পাশ থেকে আরেক পাশে না, ঠিক ওইভাবেই যেন যারা কৃষক আর কি, তারা মাঠে কাজ করার সময় ফসলগুলো, শস্যগুলো যেন এক পাশ থেকে আরেক পাশে ওইভাবে আলাদা করে নেয়। হ্যাঁ, এখানে মেটাফোর দিয়ে বলেছে উনি। Anyone might also find you asleep in the fields, আবার যে কেউ হয়তো তোমাকে মাঠে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। On an incompletely harvested crop row, fatigued because of the sleep-induced aroma of the poppies. হ্যাঁ, মানে এই সময় এতটাই ভরপুর চমৎকার সেন্ট থাকে ফুল ফসলের, সবজির, যে অনেক সময় হয়তো মাঠেই অনেকে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? তো ওইটা এখানে আসলে কোনো ব্যক্তিকে বলছে না, বরং অটাম যারা নিজেই যেন ওইরকম একটা ঘুমন্ত অবস্থা থাকে। In that case, your scythe, which you'd been using to cart the crops, would be cast to the side. It would just be lying there, and therefore the next section of the twisted flowers would be saved from being cut. ওকে, যে ওই অবস্থা যখন ক্লান্ত হয়ে যারা হারভেস্ট করে আর কি, ফসল কেটে আনে, তারা দেখা যায় কিছু অংশ কেটে বাকি অংশ রেখে দেয়, বা প্রকৃতির যেই একটা চমৎকার যে ফিলিং সেটা নেওয়ার চেষ্টা করে। তখন তারা কাঁচি বা যেটা দিয়ে ফসল কাটে সেটা রেখে দিয়ে ওইভাবেই যেন বাকিগুলোকে ওই অবস্থায় রেখে যেন শুয়ে পড়ে বা কিছুটা সময় প্রকৃতির সাথে যাপন করে। So sometimes autumn you are like the agricultural labor. এখানে autumn কে অ্যাড্রেস করে বলছে তুমি অনেক সময় agricultural laborer মতো, who picks up loose cuttings from the fields after the harvest. আপনারা কেউ কোনো কথা না বললে মিউট করে রাখবেন, ওকে? মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। Okay, so sometimes autumn you're like the agricultural laborer who picks up loose cuttings from the fields after the harvest.
মানে এখানে লুজ কাটিং বলতে হারভেস্ট ফসলকে কাটার পরে যে ইয়েগুলো অবশিষ্ট অংশগুলো সেগুলোকে হচ্ছে লুজ কাটিং বলে আর কি, ওগুলো অনেক সময় ফেলে রাখে হ্যাঁ মাঠের মধ্যে। Like this laborer who has to be observant, you watch the stream with your full heavy head of fruit and leaves. Other times you patiently watch the machine that juices the apples for cider. So ওখানে অনেক সময় ওই ওদের ইউরোপে দেখা যায় অনেক মাঠেই দেখা যায় জুসের মেশিন নিয়ে হ্যাঁ, ওখানে মেশিনের মাধ্যমে ফসল থেকে ওই ফসলের মাঠেই তোমার সে অ্যাপল থেকে জুস ইয়ে করে নিয়ে নেওয়া হয় একবারে, এবং সেটা দিয়ে ওই যে সাইডার বানানো হয় বা অন্যান্য কাজে জুস বানানোর জন্য প্যাকেটজাত জুস মার্কেটে পাঠায়। So nothing how the juice and pulp slowly ooze out of the machine over the course of many hours. So বহু সময় এটা আসলে চলতে থাকে। Where is the music that characterizes spring, for example, bird song? I repeat, where is it? Okay, so কবি এখানে কিছু লাইন রিপিটও করেছেন, যেমন where is the music that characterizes spring? বলছে ওই সঙ্গীতটা কোথায় বা সুরটা কোথায় যেটা বসন্তকালে দেখা যায় বা বসন্তকালকে বৈশিষ্ট্যপূর্ণ করে হ্যাঁ। So don't think about the spring and its typical music. You have your own music. বলছে হ্যাঁ বসন্তের মিউজিকটা আসলে তোমার নাই, কিন্তু তোমার মিউজিকটা তোমারই, অর্থাৎ বসন্তের ফিলিংসটা একরকম, শরৎকালের ফিলিংস বা অনুভূতিটা আরেক রকম, সেটা বোঝানোর জন্য বলছে জ্ঞানে মিউজিক দিয়ে বলেছে যে শরতে এক ধরনের মিউজিক শোনা যায়, আবার বসন্তে আরেক ধরনের মিউজিক। The background for in music is a scene in which beautiful shadowed clouds expand in the evening sky and filter the sunlight such that it casts pink upon the fields which have been harvested. Okay, so আকাশের যে ভিন্ন একটা রূপ চমৎকার রং ধারণ করে সেটার কথা বলছে। Your music includes gnats which hum mournfully among the willows that grow along the river banks. ওকে, নদীর ধারে জন্মানো যে ইয়েগুলো সেগুলোকেও যেন mournfully এক ধরনের মিউজিক প্রডিউস করে এই সময়, সেটার কথা বলছে। and which rise and fall according to the strength of the wind, এবং যেই mournful বা একটা শোকগাথা মিউজিক সেটা যেন বাতাসের সাথে কমে আবার বাড়ে, রাইজ এন্ড ফল করে। It includes mature fully grown lambs that make their bah sound from the fence of their hilly enclosure, এবং এই সময়ে যে ভেড়াগুলো বাবা আওয়াজ করে হ্যাঁ, বাবা ব্ল্যাক শিপ একটা চড়া আছে না, ওইরকম আর কি ভেড়াগুলো তাদের ফার্ম হাউস থেকে আওয়াজ করে সেটার কথা বলছে আর কি না। এবং ইউরোপের বেশিরভাগ জায়গাগুলো পাহাড়ি এলাকা আর কি হ্যাঁ, পাহাড়ি এলাকা থেকে দৌড়ে যায় ছুটে বেড়ায় শিপ বা ল্যাম্প ভেড়া আর কি হ্যাঁ, তো সেই দৃশ্যের কথা বলছে। ইট ইনক্লুডস ক্রিকেটস সিঙ্গিং ইন দা বুশেস, ওকে, ঝিঝি পোকার কথা বলছে যেটা ঝোপঝাড়ের মধ্যে গান গেয়ে যায় বা কিচিরমিচির করে বেড়ায়। and a red breasted bird, এবং লাল ব্রিস্টেড এক ধরনের পাখি আর কি, রবিন বলে যেটাকে, that softly whistles from a small garden, যেটা ছোট একটা বাগান থেকে খুব মৃদুভাবে আওয়াজ করে। and lastly, এবং শেষে উনি বলেছেন এই কবিতার শেষের দিকে, it includes the growing flock of swallows which rise and sing together against the darkening sky, এবং এক ধরনের এক ঝাঁক সোয়ালো দেখা যায় যেগুলো আকাশে উড়ে বেড়ায় হ্যাঁ, against the darkening sky, অর্থাৎ অনেক সময় শরতের সময় আকাশটা অনেক সময় কিছুটা মেঘলা মেঘলাও থাকে, এই জন্য এখানে ডার্কেনিং স্কাই বলেছে। সো এই কবিতাতে আমরা আবার চলে যাই স্লাইডে। So অটাম নরমালি এই সিজনটা ইউরোপে সেপ্টেম্বর থেকে নভেম্বর সময় থাকে, with the peak fall month being October, হ্যাঁ, এবং এই peak fall month হচ্ছে অক্টোবরে। It is when the fall
foliage colors are at the best and the peak summer season crowds have left for the year. So autumn সম্পর্কে তো আমরা জানলামই। ওড টু নাইটিঙ্গেল এবং গ্রীষ্মায়ন এই দুটো বাদ দিলে অটামটা হচ্ছে তৃতীয় মোটামুটি উল্লেখযোগ্য রিমার্কেবল কবি ওড আর কি বা লিরিক্যাল পোয়েম জন কিটসের লেখা। ওকে, so to autumn is the last major work that Keats completed before his death in Rome. 1821 সালে রোমে যখন উনি মারা যান তার পূর্বে এই কবিতাটা উনি লিখে শেষ করেন এবং সেখানে জন কিটস 25 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। তো এই কবিতাটা হচ্ছে অটামকে প্রশংসা করে, মানে এই ঋতুটাকে এবং ঋতুর যে সৌন্দর্যটা এবং এই ঋতুর যে প্রকৃতির যে রূপটা, হ্যাঁ সেই রূপটাকে খুবই প্রশংসা করে উনি এখানে বর্ণনা করেন। ওকে, so describing his abundance, harvest and transition into winter, এবং উইন্টারের দিকে আস্তে আস্তে ট্রানজিশন হয় এবং এই ঋতুটা যে ফুল ফসল উঠানোর সময় বা এই সময় যে ফুল ফসল ভরে যায় আর কি মাঠ ঘাটে বা বিভিন্ন ফার্ম হাউসে, and uses intense sensuous imagery to elevate the fleeting beauty of the moment. এখানে একটা সেন্সুয়াস ইমেজারি উনি ইউজ করেছেন যেটা অনেকটা তীব্র, যেটা এই শরতের সৌন্দর্যটাকে অনেক উপরের লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ, সো অটাম কবিতাটা তো আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, তিনটে স্ট্যান্জাতে বিভক্ত 11 লাইন করে। সো এখানে গ্রিক স্টাইলে এখানে ইউজ করেছেন তিনটা স্ট্যান্জা, তিন ধরনের বলা হয়েছে এখানে, স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি এবং ইপড। ওকে, সো স্ট্রফি হচ্ছে the first section of an ancient Greek choral ode or of one division of it. প্রাচীন গ্রিকের যে কোরাল ওড সেটার একটা সেকশনকে স্ট্রফি বলা হয়, ওই স্টাইলটা উনি ফলো করেছেন। দ্বিতীয় সেকশনটাকে অ্যান্টিস্ট্রফি এবং তৃতীয় সেকশনটাকে বলা ইপড। তো সেই গ্রিক ক্লাসিক্যাল কোরাল ওডের স্টাইলটাকে ফলো করে উনি এই মানে জন কিটস সেই তার ওড টু অটামটা লিখেছেন। ওড টু অটাম আমরা এখানে দেখি যে মেজর থিমস কি কি আছে। The main themes in Ode to Autumn are the power or the fecundity of natural world. প্রাকৃতিক জগৎ বা প্রকৃতির যে সৌন্দর্য এবং এর যে পাওয়ার বা ক্ষমতা, হ্যাঁ সেটা নিয়ে উনি আলোকপাত করেছেন। এবং সময়ের যে বয়ে চলা, হ্যাঁ এখন অটাম আসছে, আবার উইন্টার আসবে, আবার স্প্রিং, আবার সামার, এইভাবে একটা রোটেটিং স্টাইলে সময়ের যে অতিক্রান্ততা বা প্যাসেজ, হ্যাঁ সেই অতিক্রান্তটার কথা বলছেন। দ্য সাইকেল অফ লাইফ বা জীবন চক্রের কথা উনি এখানে পরোক্ষভাবে উল্লেখ করেছেন। হিউম্যান কনসিয়াসনেস এন্ড দ্য কনসোলেশন অফ বিউটি। তো মানুষের যে কনসিয়াসনেস, অর্থাৎ মানুষই এই জিনিসটাকে উপলব্ধি করতে পারে যেটা অন্য কেউ পারে না, হ্যাঁ অন্য প্রাণীরা পারে না আর কি, সেটার কথা বলেছে। এবং সৌন্দর্যের যে বিষয়টা, তো সাইকেল অফ লাইফ প্রথম যে থিমটা এখানে আসছে, জীবন চক্র। The ode not only celebrates the beauty of autumn but also by focusing on its passing also contemplates the transitory nature of life, মানে জীবন যেটা ক্ষণস্থায়ী, হ্যাঁ অটাম খুব সাময়িক সময় ধরে থাকে আবার চলে যায়, 2 মাস পরে আবার শেষ হয়ে যায়। সো মানুষের লাইফটা সাথে অটামের সাথে একটা সামঞ্জস্য করে এখানে বলেছেন যে জীবনের যে একটা ক্ষণস্থায়িত্বতা, হ্যাঁ ট্রানজিটরি নেচার। Keats does not attempt to impose any didactic purpose on his readers. The focus is on the senses and on nature's fecundity. প্রকৃতির যে সৌন্দর্য, যে পাওয়ার, যে ধরন, সেটাকে উনি ফোকাস করেছেন। এখানে কোনো মানুষকে বা কোনো রিডারকে উনি কোনো ইনস্ট্রাকটিভ কোনো কিছু বলেননি, হ্যাঁ ডিডাকটিভ বা ইনস্ট্রাকটিভ বা যেটা অ্যাডভাইস হবে এমন কিছু উনি বলেননি। সিম্পলি শরৎকালে প্রকৃতি যে রূপ ধারণ করে সেটা একটা প্রশংসা করেছেন, অনেকটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের মতো। হ্যাঁ, there is no explicit thought or philosophy in the poem, and the voice we hear never uses the word I. All created things pass away, even the most beautiful,
Keats' imagery implies what readers all know, that life is cyclical and new life will arise out of death and decay. Okay, decay মানে ক্ষয় হয়ে যাওয়া, death to মৃত্যু, তাই না? So এরপর আমরা দেখি the fecundity of the natural world. The word to autumn is full of the feeling of nature's generosity. মানে প্রকৃতি যে উদার ভাবে তার সৌন্দর্যকে ঢেলে বা তুলে ধরে মানুষের সামনে, সেই বিষয়টা আর কি। The combination of labor, delight and natural wealth. এখানে শ্রম আছে, আনন্দ আছে এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর বা সৌন্দর্যে যে অ্যাবান্ডেন্স সেটা আছে, সবকিছু মিলিয়ে আর কি। Offer the impression of man happy and at peace with the world in which he lives. So মানুষের যে হ্যাপি এবং শান্তিপূর্ণ সময়টা, সেটাকেই বোঝাচ্ছে এখানে। Man is not the dominant force in the sense depicted. The imagery stresses the astonishing variety of nature, the profusion of crops, the flowers, the clouds, the lambs, the whistling robin, even the cloud of gnats. So এখানে উনি অনেক ইমেজারি ব্যবহার করেছেন এবং সবকিছু প্রকৃতিকে কেন্দ্র করে, এবং যা যা উনি অবজার্ভ করেছেন সেগুলোই, যেমন এখানে শস্য, ফুল, ফল, সবজি, হ্যাঁ, তারপরে মেঘ, তারপরে যেখানে ভেড়ার কথা বলেছেন, তারপর হুইসলিং রবিনের কথা বলেছেন, ক্রিকেটের কথা বলেছেন, ঝিঝি পোকা, তারপর শলোর কথা বলেছেন। ওকে, সো সাদা বক টাইপের আর কি। এরপরে হচ্ছে নেটস, ক্লাউড আর কি, মেঘের যে বিষয়টা, মেঘের অর্থাৎ এই সময় মেঘলা থাকে আকাশটা আর কি, হালকা হালকা বৃষ্টি হয় অনেক সময়। সো হিউম্যান কনসিয়াসনেস মানে মানুষের যে একটা চেতনা বা সচেতনতা বা বোধ আর কি, মানুষের যে বোধ আছে সেই বোধটা অন্য প্রাণীর নেই, সেটাই উনি বলতে চাচ্ছেন এখানে। নেচার ইজ অ্যাবান্ডেন্ট বাট আনকনসিয়াস, মানে প্রকৃতি হচ্ছে ভরপুর, সবকিছু দিয়েই ভরপুর, শক্তি, পাওয়ার কিংবা সৌন্দর্য কোনো কিছুই প্রকৃতিতে কম নেই, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে কনসিয়াসনেস। প্রকৃতি আনকনসিয়াস, অর্থাৎ মানুষের মতো বোধ তার নাই, সে তার মতোই চলছে। Man alone can understand the significance of all this profusion. Only man can lament the passing of the year at the same time as looking forward to the future rebirth and renewal. So প্রাণীকুলের মধ্যে মানুষই বোধহয় একমাত্র প্রাণী যারা এই সৌন্দর্যকে উপভোগ করতে পারে, বুঝতে পারে বা এটাকে প্রশংসা করতে পারে, অথবা এর যে অতিক্রম হয়ে যাওয়া সেই বিষয়টা বুঝতে পারে, হ্যাঁ, এবং সেটা নিয়ে তারা যে ল্যামেন্ট করে, দুঃখ করে, সেটা আবার হয়তো নতুন করে ফিরে আসবে, রিবার্থ এবং রিনিউয়াল, নতুন করে এবং পুনর্জন্ম নিয়ে আবার আসবে, মানে প্রতি বছরই তো নতুন করে শরৎ আসে, তাই না? So often in Keats there is a fusion of joy in present beauty and also pain. So এখানে ফিউশন আছে, একটা আনন্দ আর বেদনার একটা ফিউশন বা একটা সংমিশ্রণ আছে। As the poet serenely contemplates the transience of everything in nature, এবং একই সাথে উনি এর উপরে ধ্যান করছেন বা গভীর ভাবে চিন্তা করাকে কন্টেমপ্লেট বলে। সো প্রকৃতিতে যা আছে সবকিছুই হচ্ছে ক্ষণস্থায়ী, সেটার উপরে উনি গভীর ভাবে মনোনিবেশ করছেন বা চিন্তা করে দেখছেন, এবং সেটা সেরেনলি, কামলি, খুবই চুপচাপ শান্ত, মেডিটেশন করে, ধ্যান করে। সো এখানে আমরা দেখি ইমেজারি এন্ড সিম্বলিজম অটামে। স্ট্যান্জা 2 তে আমরা দেখি পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, মানে সূর্যকে, অটামকে অ্যাড্রেস করে উনি বলেছেন। তারপরে the image of autumn is gleaner, is active and reader feels the weight and balance of a burden. The enjambment allows the sense to move from one line to another. Enjambment হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে মুভ করার একটা ওয়ে, as the gleaner crosses the long bridge. এরপর আমরা দেখি 3 নম্বর স্ট্যান্জাতে দিনকে এখানে উল্লেখ করেছেন, লাইক দ্য ইয়ার ইজ সিন ইজ ডাইং, হ্যাঁ, দিনটা যেন মারা যাচ্ছে, মানে সূর্য যখন অস্তমিত হয়, ডুবে যায়, তখন দিন মারা যায়, রাতের তখন আবির্ভাব হয়, আবার রাত শেষে আবার সূর্য যখন উঠে তখন আবার দিন জীবিত হয়, এভাবে একটা সার্কুলিক্যাল অর্ডার। So however the visual effect, it is the visual effect, the day is bloomed by the rosy light reflected from the clouds, which also tints the bare dead stubble fields. Bloom is a Keats coinage. Bloom শব্দটা কিন্তু ইংরেজি ভাষায় কিটসেরই
আবিষ্কার। ওকে, এই শব্দটা তার আগে কেউ ব্যবহার করেনি। এই শব্দটা উনি প্রথম আবিষ্কার করেছেন এবং পরবর্তীতে এই ব্লুম শব্দটা ইংলিশ ডিকশনারিতে ব্যবহার হয়। So bloom is a key coinage which unites the associations of spring, যেটা স্প্রিং ঋতুর সাথে সম্পৃক্ত, বসন্তের সাথে। When flowers blossom, মানে ফুল ফোটে, with the bloom on autumn fruits, অটামের যে ফল হয় সেই সময়ের সাথে বসন্তে ফুল হয়। Originally Keats wrote, while a gold cloud glides the soft dying day, but the change to bloom is immeasurably richer and more resonant. So এখানে একটা লাইনে Keats বলেছেন যে while a gold cloud glides the soft dying day. So একটা মেটাফোর, তারপর পার্সনিফিকেশন, ওকে, ভিজুয়াল ইফেক্ট, এই ধরনের বিষয়গুলো উনি ব্যবহার করেছেন। So আমরা দেখি autumn is one of the last poems written by Keats, already বলা হয়েছে। So his method of developing the poem is to heap up imagery typical of autumn. His autumn is early autumn, when all the products of nature have reached a state of perfect maturity. Autumn is personified and is perceived in a state of activity. So in the first instance, the autumn is a friendly conspirator working with the sun to bring fruits to a state of perfect fullness and ripeness. In the second instance, the autumn is a thresher sitting on a granary floor, a reaper asleep in a grain field, a gleaner crossing a brook, and lastly a cider maker. Okay, so autumn ke prothom instance উনি বন্ধুসুলভ একজন কনস্পিরেটর বলেছেন, যে কিনা সূর্যের সাথে একসঙ্গে কাজ করে ফুল উৎপন্ন, ফল আর কি, ফলকে পরিপূর্ণ মানে পাকায় আর কি। এরপর আমাদের দেশে তো সামারে, হ্যাঁ, অটামের বিভিন্ন ফল হয়, পাকে। তো এবার দ্বিতীয় স্টেঞ্জে উনি অটামকে থ্রেশার হিসেবে বসিয়েছেন, যেখানে ওই যে যারা ফিল্ডে কাজ করে, হ্যাঁ, শস্য ওঠায়, পাকা শস্য যখন পেকে যায়, ফার্মার বা কৃষকরা আর কি সেটা শস্যগুলো কেটে ওঠায়, সেই সময় সেই বিষয়টা। আবার শেষের স্টেঞ্জে উনি জুস মেকার বা সাইডার মেকার হিসেবে এখানে বলেছেন। In the final stanza, autumn is seen as a musician. শেষের স্ট্যান্সা হচ্ছে মিউজিশিয়ান হিসেবে দেখিয়েছেন, হ্যাঁ। আর মাঝখানে স্ট্যান্সা মানে সেকেন্ড স্ট্যান্সাতে সাইডার মেকার, এবং এটাকে ওই যে শস্যে যে ফার্মাররা শস্য কাটে এবং সেখানে রেস্ট নেয় এবং প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করে, সেই বিষয়টা। And the music which autumn produces is as pleasant as the music of spring. So autumn এর মিউজিকটা স্প্রিং এর মিউজিকের মতোই সুন্দর। The sounds of gnats, lambs, crickets, robins and swallows, এবং এইসব বিভিন্ন পাখি, ক্রিকেট, রবিন ইত্যাদি, ইভেন ওই যে গবাদি পশু যেমন ল্যাম্ব, ন্যাটস, এগুলোরও আওয়াজ পাওয়া যায়। ওকে, মানে ভালো লাগে শুনতে। The ending of the poem is artistically made to correspond with the ending of a day. So কবিতাটার শেষ অংশটা একটা দিনের শেষের মতোই এখানে মিলানো হয়েছে। এই যেখানে যেমন বলেছেন, and gathering swallows twitter in the skies, in the evening swallows gather in flocks preparatory to returning to their nests for the night. হ্যাঁ, সকালবেলা তারা একসঙ্গে গেদার করে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধ্যায় তারা আবার বাসায় ফিরে যায়, তাদের নিড়ে ফিরে যায়। সো মোটামুটি এই হচ্ছে আলোচনা আজকে। ওকে, সো আজকে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা জয়েন করেনি তাদের জন্য ব্যাড লাক। ওকে, সো আপনাদের অ্যাটেন্ডেন্স না হবে লাইভ ক্লাসের, এবং সেই অনুযায়ী আপনাদের মার্কিং গুলো করা হবে। এই জন্য লাইভ ক্লাস গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সবাই নামের পাশে সবার রোল নাম্বার এবং ব্যাচ লিখে রাখবেন। ওকে, সো আজকে ফারজিয়া তানজিম 1487, তারপর জান্নাতুল শ্যামা 1488 49A ব্যাচের, তারপরে এমডি কামাল হোসাইন 50A 1492, এরপর নিপা খন্দকার 50A 1496, তারপর হচ্ছে সিনথিয়া 49B ব্যাচের, রোল নাম্বার 1486। ওকে, সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। তাহলে আজকে পর্যন্তই, খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।